আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায়ের পর, এবার তারা বিপদে পড়ে যাচ্ছেন। সেভেন সিস্টার ভেঙে যেতে শুরু করছে এবং নরেন্দ্র মোদী যার বিজয়ের পর উদম নাতন নেচেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার কি ভারতের সেভেন সিস্টার ডোনাল্ড ট্রাম্প ভাঙতে চাইছেন? আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যাটিং করছেন খুব শান্তভাবে, অনেকটা জাভেদ মিয়ানদাদের মতো। জাভেদ মিয়ানদাদের খেলা হয়তো অনেকে দেখেননি। পাকিস্তান যখন চরম বিপদে থাকতো তিনি এক পাশে স্থির হয়ে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকতেন এবং দলকে বিজয় এনে দিয়ে ম্যাচ শেষ করতেন। ভারতের গণমাধ্যমগুলো বারবারই বলছে বাংলাদেশ থাকছে না, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, চিটাগং নিব, রংপুর নিব, হ্যাঁ লালমনিরহাট নিব, ফেনী নিব, এটা নিব, ওটা নিব, সিলেট নিব, মানে মামাবাড়ির আব্দ। নরেন্দ্র মোদী মনে করেছিলেন তিনি বাংলাদেশের পাশে থাকা সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান, পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক রাষ্ট্রপ্রধানরা তার কবজায় রয়েছে, তিনি একটা ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি রাজনৈতিক সরকারের মানে প্রধানমন্ত্রী না হলেও তিনি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সব শ্রেণীর মানুষের পছন্দের একজন ব্যক্তি, যিনি নোবেল বিজয়ী, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস। তিনি নরেন্দ্র মোদীর এই প্রোপাগান্ডা, অপপ্রচার, মিথ্যাচার সবকিছুকে মাথায় নিয়ে খুব স্লো পজিশনে, খুব ঠান্ডা মাথায় খেলছেন এবং তিনি একটার পর একটা বিজয় এনেছেন। তার প্রধান বিজয়টি কি? ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম 24-এর যে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট, এখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে। বলছে যে এই বছরে বাংলাদেশ খুব দ্রুত এগিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, এবং 15 বছর মানুষের উপর যে জগদ্দল পাথর ছিল সেটাকে সরাবার জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রামটা করেছে, এটা একটা ইতিহাস। ইকোনমিস্টে আমাদের ইউনুস যে ইন্টারভিউ দিয়েছেন তিনি বলেছেন যে তিনি তার কাজটা শেষ করবেন এবং তিনি তার পেশায় বা তার কাজে আবারও ফিরে যাবেন। অর্থাৎ রাজনৈতিক কোনো খায়েশ তার নেই, আর তিনি রাষ্ট্রে এই লোভনীয় কাজটিতে নিজেকে জড়িয়ে রাখতে চান না। তার ভালোবাসার জায়গাটা হলো তার পূর্বের পেশা ফিরে যাবে। যতদিন তিনি থাকবেন এই দেশের জন্য কিছু করে যাবেন। তো একজন চা বিক্রেতা নরেন্দ্র মোদী আর একজন নোবেল বিজয়ী একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদের মধ্যে যে দ্বৈরথ, এশিয়ার জন্য উপমহাদেশে যারা দেখছেন তারা মুচকি হাসছেন আর বলছেন একজন চা বিক্রেতা কতদূর যাবে? হতে পারে তিনি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কিন্তু মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ইউনুসের ধারে কাছে তিনি যেতে পারবেন? এটা আমি না, ভারতের গণমাধ্যম বলছেন। অবশেষে কি দেখা গেল? নরেন্দ্র মোদী ইউনুসের কাছে একটার পর একটা পরাজয় স্বীকার করতে শুরু করলেন। খুব চমৎকার স্টাইলে ব্যাটিং করছেন আমাদের ইউনুস, বোলিংও করছেন দুর্দান্ত, ম্যাচ সেরা বোলিং, ম্যাচ সেরা ব্যাটিং। আর অন্যদিকে নরেন্দ্র মোদী পড়ে গেছেন সবচেয়ে বড় বিপাকে। কিভাবে বিপাকে পড়লেন? তিনি মনে করেছিলেন জো বাইডেন তাকে অনেক চাপে রেখেছে, তাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন নয়া প্রেসিডেন্ট, তিনি তার বন্ধু মানুষ, তিনি আসলে তিনি তার ইচ্ছে মতো দক্ষিণ এশিয়া কলকাঠি নাড়বেন। পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নেই, এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই যাকে ডক্টর ইউনুস টেলিফোন করে 10 সেকেন্ডের মধ্যে কানেক্ট করতে না পারে। ইউনুসের গ্রহণযোগ্যতা, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বা মোদীর গ্রহণযোগ্যতা এক টেবিলে রাখলে, এক পাত্রে রাখলে এটা আমাদের ভুল হবে। কোথায় ইউনুস, কোথায় চা বিক্রেতা, কোথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা? দর্শক, সাম্প্রতিক বিভিন্ন মানে রয়টার্সের আমি কিছু তথ্য দেখলাম, সেখানে বলা হচ্ছে স্টারলিংক, ইলন মাস্ক ছিলেন তো মণিপুর, ভারতের যে সেভেন সিস্টারের একটি রাজ্য মণিপুর, সেখানে সরকার নেট বন্ধ করে দিয়েছে, কিন্তু ইলন মাস্ক যিনি ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু, আবার ডোনাল্ড ট্রাম্পের এবার নির্বাচনে একজন মিত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব নিচ্ছে, সেই ইলন মাস্ক স্টারলিংকের মাধ্যমে মণিপুরকে নেট সাপ্লাই দিচ্ছে। প্রথম খবর। দ্বিতীয় খবর, মণিপুরের কুকিচিন এবং মেতেই সম্প্রদায়ের যে বিরোধ, এই পর্যন্ত প্রায় 250 থেকে 300-র মতো প্রাণ হারিয়েছে এবং এই সংঘর্ষ থামছে না, বরং সামনের দিকে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সংঘর্ষের ফলে আপনার মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী লালদুকুমা, তিনি বলেছেন তারা ভারত ভেঙে একটি স্বাধীন রাষ্ট্র করতে চান। মুখ্যমন্ত্রী লালদুকুমা, তিনি মিজোরামের। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভারত 1 লক্ষের মতো নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ, নিরাপত্তা বাহিনী মিলে 1 লক্ষের মতো মাঠে নামিয়ে এখন পর্যন্ত পরিবেশ শান্ত করতে পারছে না। রয়টার্স বলছে ক্ষমতা থেকে চলে যাচ্ছেন কে? মার্কিন বর্তমান প্রেসিডেন্ট, আর আসছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভারতের সেভেন সিস্টার ভেঙে দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু উঠে আসে। এবং
মিজোরাম বলেন, মণিপুর বলেন, সেখানে যে সংঘর্ষ হচ্ছে, সেখানে যেসব অস্ত্র ব্যবহার হচ্ছে, সেই অস্ত্রগুলো মানে রকেট লঞ্চার বলি বা যে মিসাইল বা যেই জিনিসগুলো এখন ব্যবহার করছে, এগুলো অধিকাংশ আমেরিকান অস্ত্র। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের এখনকার যে প্রবণতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে। প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে, যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। অনেকগুলো কথা আছে এটা নিয়ে, অনেক ডাইমেনশন আছে, প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমার খুব হাস্যকর লাগে। এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল, মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে। মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে, এটা একটা রিডান্ডেন্ট শব্দ, ফালতু কথা, এটা তো কোনো দরকার নেই। মুক্তিযোদ্ধা ইটসেলফ ইজ এনাফ যে তারা বীর। এখানে ঘটনাটা এইরকম, কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। একটা স্কুলের সামনে এটা ঘটেছে। 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। দুপুরে তাকে পেয়ে 10 থেকে 12 জন মিলে তাকে এটা জুতার মালা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ 10-12 ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তিরা বলতে থাকেন 1 গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। ভিডিওটা আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। হিসাব বলা হচ্ছে এবং একটা জায়গায় এরকম বলা হচ্ছে, এটা সিগনিফিক্যান্ট, যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে। আসলে আওয়ামী লীগ তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না, এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিংক্ট, এটা মানুষের ভেতরে থাকে বিল্ট ইন। সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটাও অস্বাভাবিক না। বহুদিন এই কথা বলেছি। এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে? জামায়াতের নেতা কর্মীরা এই কাজটা করেছেন, যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি। তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে, ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে। মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না, এই আলাপ আছে। এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত। মানে এখানে অন্যায়টা কোথায় হলো? বীর মুক্তিযোদ্ধাকে কি গলায় জুতার মালা দেওয়া যাবে না? তাহলে কথাটা এরকম দাঁড়ায়, দ্য টোন ইটসেলফ। আমি অনেকে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি, আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া জায়েজ আছে, বীর মুক্তিযোদ্ধা বলে জায়েজ না। মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন। আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে 2 জন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম। একজন হচ্ছে শাহজাহান উমর, উনি বীর উত্তম, মানে উনি মারা গেলে বীর শ্রেষ্ঠ হতে পারতেন, মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আরেকজন জেনারেল ইব্রাহিম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা। তাদের স্খলন, তাদের পচন, তারা কিভাবে শেখ হাসিনার পা চেটে এমপি হতে গিয়েছেন আমরা দেখি নাই, এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই। সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না, এটা খুব বাজে কথা। এটা হলো প্রথম ভুল, প্রথম প্রবলেম। আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের 99% মানুষ আপাদমস্তক ক্রিমিনাল যারা দলে ছিল, এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন। এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ মানে ক্রিমিনাল, এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা 99%। সো মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন, প্রচুর ধান্দাবাজ আছেন, এই দেশকে ধ্বংস করেছেন। আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ, জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবেন, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনা জ্বালানি উপদেষ্টা, বীর বিক্রম। এবং আমরা কেউ শিক্ষা করি, ভদ্রলোক হার্ভার্ড পিএইচডি, শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানীগুণী হয়ে যেতে পারে। আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে, এরকম আলাপ আছে, উইচ আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। তো সুতরাং ওটা ব্যাপার না, আলাপটা আসলে ভিন্ন। আলাপটা আসলে বীর মুক্তিযোদ্ধা হন বা না হন, আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন, তাতে কিছু আসে যায় না। ধরে ফেলি সচিবালয় আগুনের মূল কালপ্রিটকে, আমরা তার পরিচয় আপনাদের জানাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে। এবং এই খবরে মোটামুটি ভারতের নাকের পানি চোখের পানি এক হতে শুরু করেছে। পাশাপাশি ভারতের রাখাইন রাজ্য এটি ভেঙে, মানে ভারতের ভূখণ্ড থেকে ভেঙে এবার নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা। 7 সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে। বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক, এবং আমি বলতে পারি যে বাংলাদেশে এর উপরে এর চেয়ে বড় মানের সাংবাদিক আমরা আর দেখিনি, সেই সাংবাদিক শাহেদ আলম, তিনি তার ফেসবুক পোস্টে ধরিয়ে দিয়েছেন সচিবালয়ে আগুন দেওয়ার মূল কালপ্রিটকে। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা উচিত। আশা করি শীঘ্রই হয়তো বা পুরস্কৃত করা হবে। সেটা হলো, শাহেদ আলম বুঝিয়েছেন এই আগুনটা আমাদের আমলারা দিয়েছেন এবং যারা সংস্কার কমিটিকে গ্রহণ করতে পারেনি অযোগ্যতার জন্য। এটা দিয়ে শাহেদ আলম তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
কাদেরকে? যারা সচিবালয়ে আগুন দিয়ে তাদের লুটপাট হত্যাযজ্ঞের সকল নথি গায়েব করতে চেয়েছে। আমাদের যখন প্রশ্ন উঠেছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনটা লাগলো এবং যে মন্ত্রণালয়ের আগুনটা লাগছে, সেখানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, এস আলম সহ গুরুত্বপূর্ণ হাই প্রোফাইলের ব্যক্তিদের দুর্নীতির অনেক তথ্য ছিল, যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যে জানা গেল। এই পোস্টের মাধ্যমে তিনি কাদেরকে বাঁচালেন? তিনি বাঁচালেন তাদেরকে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর। তিনি বোঝাতে চাইছেন সংস্কার কমিটিকে সহ্য করতে না পেরে এই আগুনটা লাগানো হয়েছে। তিনি একবারও বলেননি দুর্নীতির জন্য বা দুর্নীতির তথ্য বা নথি ঢাকার জন্য, গায়েব করার জন্য এই আগুন লাগানো হয়েছে। বুঝতে পারছেন তিনি কাদের লোক, তিনি কাদের হয়ে কাজ করছেন? আটি ভেঙে বলতে হবে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে, তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ? ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে, ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো, তখন মানুষের মধ্যে একটা উৎসাহ প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করতো। কিন্তু 24-এর এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই, কিন্তু ওই ভয়টা বা ওই যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইয়ে হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তার বক্তব্য হচ্ছে এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী। গতকালকের ঘটনার পর ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন, এই ঘটনাটিকে তদন্ত করা হবে, সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তো তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলায় কাজ করে যাচ্ছে। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে, তবে অবনতি হয়নি। পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। যারা দুর্বৃত্ত আছে, যারা নাশকতাকারী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী। বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল। এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে সংখ্যা আছে, সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে। আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর্মি তারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে, বাট আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই। এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে। বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে, সেটাও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে। তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না, এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়। দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগা 7 নম্বর ভবনের 8ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে। এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে 8 তলায় উঠল কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা, এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চার্টার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেন। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে বলেও জানান তিনি। গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, সরকারের এই সংস্কার যে কেমন হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না। কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি, ওই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত কারণে ভয়ার্ত নই, রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে, তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন ধরে। গতকাল সচিবালয়ে মধ্যরাতে যে আগুন, এই বিষয়ে আমরা কোনো মুখরোচক কথা বলতে চাই না। বিএনপির এই নেতা বলেন, সচিবালয়ের আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল। একটি ঘটনা আরেকটি ঘটনার মধ্যে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি, কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন। এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত দেন রিজভী। কারণ গতকাল শেখ হাসিনা ও তার দোসরদের কিছু নথিপত্র চাওয়ায় সচিবালয়ে নথিপত্র পুড়ে যাওয়া ও ভয়াবহ অগ্নিকাণ্ড, এটি মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচিত হবে। রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? এবার তরুণরা একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। কারণ আপনারা মনে মনে ভাববেন যে আমরা তরুণ হলাম কি কারণে। ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে। প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে নৃত্যের আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে। নৃত্যের তালে তালে আব্দুল হামিদ শরাব পান করতেন আর গাঁজা খেতেন। সাথে থাকতেন ডিবি হারুন। আয়োজনের মূল ব্যক্তি ছিলেন ডিবি হারুন। তরুণী মডেলদেরকে প্রতিদিন রাতে নিয়ে যেতেন বঙ্গভবনে আব্দুল হামিদের মনোরঞ্জনের জন্য। সেই আব্দুল হামিদের মনোরঞ্জন চলেছে একটানা 10 বছর। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত বঙ্গভবনটি ছিল একটি বাইজিখানা। নিত্য গান রাতের আধারে রাত 11টা থেকে শুরু হতো, ভোর পর্যন্ত চলতো। আব্দুল হামিদ সারাদিন ঘুমাতেন। সন্ধ্যার পর থেকে জুয়ার আসরের মতো করে তিনি বসে যেতেন তরুণী মেয়েদেরকে নিয়ে। আর সেখানে হতো বড় বড় খিলিয়ারদের আড্ডাখানা। সেখানে গিয়ে বড় বড় ডিল হতো, বড় বড় ক্রাইম হতো, বড় বড় ফাইলগুলোতে সাইন হতো। আব্দুল হামিদ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতেন। বিভিন্ন জায়গা থেকে তদবিরগুলাকে সেখানে কাজে লাগাতেন। আমি এই নিউজটা তুলে ধরেছি ইনকিলাব পত্রিকা থেকে। আমি ইনকিলাব থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার কথার ভিতরে সততা কতটুকু আছে। ইনকিলাব হেডলাইন করেছে, বঙ্গভবনের ভিতরে হামিদের রঙ্গমহল।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় 2013 থেকে 23 সাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট। সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকায় সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে ব্যবহার করেন পৈতৃক ভিটার মতন। সহজ সরল কখনো অশ্লীল বাক্য আলাপে আনুষ্ঠানিক বক্তৃতায় রসের যোগান দিতেন আব্দুল হামিদ। তার এই সহজিয়া অবয়ের ভিতরে লুকিয়ে ছিল লালসার কুৎসিত মানস। প্রিয় দর্শক, এখানে যা লিখেছেন সব সরকারি খরচে রাষ্ট্রীয় ভবনের ভিতরে নির্মাণ করেন রঙ্গমহল, স্থাপন করেন সুইমিং পুল সহ নানা স্থাপনা। হামিদের আশ্রয় প্রশ্রয়ে বঙ্গভবনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা গড়ে তোলেন বঙ্গভবন কেন্দ্রিক অর্থ লুপাটের সিন্ডিকেট। আব্দুল হামিদের ব্যক্তিগত সহকারী সচিব সম্পদ বড়ুয়া, পেশ সচিব জয়নাল আবিদিন, উপসচিব জান্নাতুল নাইম, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সরেন্দ্র শেখর মণ্ডল, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি রাইহান নাদিম। সময় নিয়ন্ত্রণ নীতি অপেক্ষা করে তারা আব্দুল হামিদের মনোরঞ্জন হাসিলে নিবৃষ্ট থাকতেন। আব্দুল হামিদকে কিভাবে মনোরঞ্জন দেওয়া যায় আর ওই মনোরঞ্জনের মধ্যে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা, সাইন করতেন, বিভিন্ন কাগজপত্র সাইন করা হতো তখন। এই সময়টা নিয়ে তারা লিখেছেন, রাত 11টার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে জমত আসর। এ আসরে প্রায়ই উপস্থিত থাকতেন ডিবি হারুন ও তার ঘনিষ্ঠরা। বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলত। প্রিয় দর্শক, এখানে লিখেছে সুইমিং কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি প্রাথমিক ব্যয় ধরা হয় 8 কোটি টাকা, পরে এটি বাড়িয়ে 20 কোটি টাকায় উন্নতি করা হয়। আব্দুল হামিদের এই প্রকল্প থেকে সচিব সম্পদ বড়ুয়া তার ঘনিষ্ঠরা অন্তত 10 কোটি টাকা হাতিয়ে নেন। বঙ্গভবনের ভিতরে রয়েছে একটি জাদুঘর ও তুষাখানা। এই সংস্কারের নামে প্রকল্প হাতে নেওয়া হয়, সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন হামিদ পরিবারের ঘনিষ্ঠরা। বঙ্গভবনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমৃদ্ধ ছিলেন তৎকালীন প্রেসিডেন্টের সামরিক সচিব গোপালগঞ্জের বাসিন্দা মেজর জেনারেল সাইফ উদ্দিন ইসলাম। প্রিয় দর্শক, গেচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে। সুইমিং পুল নির্মাণের পর থেকেই রীতিমতো রঙ্গমহলে পরিণত হয় রাষ্ট্রীয় বঙ্গভবন। কেপিআই এলাকার ভিতরেই চলে রসিক আব্দুল হামিদের রঙ্গলীলা। সেখানে উঠতি নতুন মডেলদেরকে নিয়ে প্রায়ই শরিক হতেন ডিবি হারুন। উঠতি নতুন মডেলদেরকে সেখানে নিয়ে আসতেন ডিবি হারুন। গানের আসর বসত, গভীর রাত অবধি চলতো সেই আসর। অন্দরের রঙ্গমহলের নূপুরের নৃত্য শুনতে পেতেন অন্যান্য সিকিউরিটি এবং অন্যান্য দায়িত্বে থাকা লোকেরা। প্রিয় দর্শক, এটা ইনকিলাবের নিউজ, এটা আমার বানানো নিউজ না। আপনারা বিশ্বাস না হলে চেক করতে পারেন এখন ইনকিলাব পত্রিকাতে গিয়ে। প্রিয় দর্শক, আমি এই ইনকিলাবের এই তথ্যটা দেওয়ার জন্য ইনকিলাবকে ধন্যবাদ দিচ্ছি। এই আব্দুল হামিদ অশ্লীল কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে উনি অশ্লীল কথা বলতেন অবলীলাভাবে, উনার কোনো মুখে লজ্জা পেতেন না। সেই আব্দুল হামিদ রাতের গভীরে তরুণীদেরকে নিয়ে, মডেলদেরকে নিয়ে বসতেন উনি, জুয়া, মদ আর নারীদেরকে নিয়ে আসর। সেই আসরই মানে সাইন হতো কোটি কোটি টাকা, হত্যা, দুর্নীতি এবং বিভিন্ন কিছু। তাই আব্দুল হামিদ এখনো বাংলাদেশেই আছেন প্রেসিডেন্ট হিসাবে। আমি শাহাবুদ্দিন চুপুর কাছে কোনো আশা করি না আব্দুল হামিদের বিচারের, কিন্তু আমি আশা করি আমাদের সকলের প্রিয় পছন্দের প্রধান উপদেষ্টা, বর্ষিয়ান অর্থনীতিবিদ, আমাদের সকলের পছন্দের ডক্টর ইউনূস স্যারের কাছে এই কুলাঙ্গার আব্দুল হামিদের সঠিক গুণের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী, এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে।
আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ, আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে, তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে। পাবলিক হলিডে যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি, যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি। শুনেছি, নিশ্চিতভাবে আমি বলছি নয় যে ওই পুলিশই অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা। ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এই রকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফ্যাসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকের আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা আমার, আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে, সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোনো নর্মাল কোনো এটার কারণ নয়, কোনো মানে আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে, তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে। এই সবগুলোকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ও ধ্বংসপ্রাপ্ত একটা জাতি। ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আজ সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন। সচিবালয় আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে, আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন, ওদের পেজগুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র। মিঠুন চক্রবর্তী 10 মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন। বেচারা সিনেমা পেয়েছে, সিনেমার মধ্যে ফাটাকেষ্ট অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে। বাস্তবতা কি? বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষরা বলছে বাংলাদেশিরা ওখানে না যাওয়াই তারা না খেয়ে মরছে। দেখেন, বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। আবার মিঠুন চক্রবর্তীরা বড় বড় কথা বলে
যে বাংলাদেশ দখল করে নেবে। সিনেমা সব কিছু সিনেমার মতো পেয়েছে। এর আগে শুভেংশু না কি যেন সে বলল যে এরকমভাবে বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশে আসবে, কি সব বলল। পরবর্তীতে কি হলো, তাকে জুতা পেটা করলো। তো এই হলো সামগ্রিক অবস্থা। বাংলাদেশ এবং ভারত যে সামগ্রিকভাবে অবস্থানে রয়েছে, এই অবস্থানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক, বাংলাদেশের লাভ ছাড়া লসের কিছু নাই। আমি ইন্ডিয়ানদেরকে বলি, তোমরা যেভাবে আলু পেঁয়াজ বন্ধ করার কথা বলছো না, তারপরে সীমান্ত বন্ধ করে রাখবা, এইটা 1 বছর করো। 1 বছর তোমরা যদি এটা করো, তাহলে এই 1 বছরের মধ্যে তোমরা পরিবর্তনটা লক্ষ্য করবা। বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করলো ইন্ডিয়া, গরু আসা বন্ধ হলো, ঠিক আমরা গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেললাম। ঠিক একইভাবে পেঁয়াজের উৎপাদন কোথায় গিয়ে ঠিকছে তোমরা জানো? আমরা এখন 36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করি, আমাদের প্রয়োজন হয় 25 লাখ মেট্রিক টন। আমাদের অনেক কিছু ঘাটতি আছে, অনেক কিছু আমরা পিছিয়ে আছি, কিন্তু তারপরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করতে জানি। আমাদের জমি কম, আমাদের নদীগুলো তোমরা বন্ধ করে রাখছো, এখানে পানি আসে না, যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয়। তারপরেও আমরা সেখান থেকে টিকে থাকবো, কারণ আমরা বাংলাদেশটা যেভাবে এদেশে জন্ম হয়েছে, আমরা না মরতে জানি, বুঝছো? আমরা এদেশে 1971 সালে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। তোমার দেশের স্বাধীনতায় তোমাদের কত মানুষ মারা গেছে? এটা কিন্তু গোল টেবিল বৈঠকে স্বাধীনতা অর্জন না, এটা যুদ্ধ করে অর্জন করা একটা স্বাধীনতা। এই যে গণ অভ্যুত্থান হলো, 2000 মানুষ মরে গেল, মরে গিয়ে দেশ থেকে স্বৈরাচার তাড়ায় দিল। এই দেশের মানুষদের জাত তোমরা এখনও চেনো নাই, বিভিন্ন হুমকি ধামকি দাও না। মিঠুন চক্রবর্তী ওই জায়গায় থাকো, এটা সিনেমা করো না, সিনেমার মধ্যে থাকো, ঠিক আছে? যদি সিনেমার বাইরে এসে ফটর করো, তোমার এলাকার মানুষ তোমার জুতা পেটা করবে। জাস্ট আজকে এই ভবিষ্যৎবাণী করে রাখলাম। শুভেন্দুকে জুতা পেটা করছে, মিঠুন চক্রবর্তী নামে যে ফাটাকেষ্ট, তাকেও জুতা পেটা করবে দেশের মানুষ, তাদের পশ্চিমবঙ্গের মানুষ এটা করবে। ভাই ইলিয়াস ভাই এটা বললো কি ভাই? ইলিয়াস ভাই যে ব্র্যান্ড, এটা ইলিয়াস ভাই বারবার প্রমাণ করতেছে, কিন্তু দুঃখ বাংলাদেশের মানুষ, কিছু মানুষ ইলিয়াস ভাইরা বুঝতেছে না। ইলিয়াস ভাই একটা ব্র্যান্ডই। ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে, আপনারা দেখছেন কিনা জানি না, কথাগুলো বলবো তার আগে একটা কথা বলি। ইলিয়াস ভাই একটা কথার মাধ্যমে বলছিলেন একটা ভিডিওতে, কথা প্রসঙ্গে, যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিল করা হবে। 2 দিন পরে কিন্তু বাতিল হয়েছিল। তবে আমরা যখন প্রতিবাদ করলাম, আবার সেই কমিশন গঠন হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে, কারা কারা এটার সাথে জড়িত এটা বের হবে। যে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে, মেজর ডালিম স্যার, তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক, ঠিক আছে, রাষ্ট্রীয় মর্যাদাতে তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক। কেন বলছে ভাই? ইলিয়াস ভাই তো একটা লিজেন্ডকেই চেনে। দেখেন আজকে আপনারা দেখতেছেন না মোজাম্বিকে কি ঝামেলা হইতেছে। মোজাম্বিকে যখন যুদ্ধ হয় 1973 অথবা 74-75 একটা যুদ্ধ হয়, দেশ স্বাধীন হয় মোজাম্বিক, তখন যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা কি করছিল? তারা হচ্ছে এতদিনে দেশে স্বৈরতন্ত্র চালাইছে। এবার এসে মানুষ আন্দোলন করতেছে, দেখছেন এই যে এখন 2-1 দিনের ঘটনা দেখেন, আন্দোলন করতেছে মানুষ। তো শেখ মুজিবের তো ওই প্ল্যান করছিল যে আমি থাকবো ক্ষমতায়। এই দেখেন 53-54 বছর এই যে মোজাম্বিকের জনগণের শাসন করতেছে একটা সরকার, একটা পরিবার। সেরকম প্ল্যান করছিল কে? মুজিবের জয় বাংলা করছিল কে? তখন বুঝতে পারছিল জাতির শ্রেষ্ঠ সন্তান লিজেন্ডাই বুঝতে পারছিল যে জয় বাংলা না করলে বাংলাদেশের মানুষের কপালে কষ্ট আছে। চিন্তা করেন, পুরুষ মানুষ যা ছিল সব শেষ করছিল, মাত্র 2টা মহিলা ছিল, 2টা মেয়ে বেঁচে ছিল, তারাই বাংলাদেশের মানুষের সাথে কি করছে লাস্ট 15.5 বছরে, দেখছেন না? এটাই মাথায় রাখবেন, লিজেন্ডকেই চেনে। মেজর ডালিম যদি তখন ওই কাজটা না করতো, তাহলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র বলে কিছু থাকতো না। মেজর ডালিম তো অবশ্যই আমাদের জন্য হিরো, রিয়েল হিরো। সেখানে দেশের বাইরে থাকবে, তাকে তো দেশে নিতে হবে, তাকে দেশে নেওয়া উচিত, তাও রাষ্ট্রীয় মর্যাদা দেশে আনা উচিত, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা উচিত তাকে। সে কেন এখনো দেশের বাইরে থাকবে? কারণ সেই তো বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবকে মারছিল। সে তো বিদেশে থাকতে পারে না, সে তো দেশপ্রেমিক, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই 24-এ যারা আছে, যারা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার তাড়াইছে, তারা যদি প্রকৃত যোদ্ধা হয়ে থাকে, তখন শেখ মুজিবকে মারার জন্য মেজর ডালিমও যোদ্ধা, মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক। আর ইলিয়াস ভাই কথাটা বলছে, এতদিন কেউ বলে নাই। ইলিয়াস ভাই যেভাবে পোস্টটা করছে, মাথা নষ্ট ভাই, যে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক আছে, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান মেজর ডালিম স্যার। মেজর ডালিম স্যার সূর্য সন্তানই, এটা আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু ইলিয়াস ভাই ঠিকই বুঝছে। ইলিয়াস ভাই পোস্ট করছে এটা। এদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তান যেহেতু বাইরে মানায় না, বিদেশের মাটিতে মানায় না, এদেরকে দেশে আসতে হবে, দেশের কাজে লাগাইতে হবে এদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি অনুরোধ জানাই, এদের মতো শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক, এরা দেশকে অনেক ভালো কিছুই দিবে। শেখ হাসিনাকে নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা। শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে বিএনপি। ঘোষণা দিচ্ছে যে না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। 33% রিজার্ভ ভোট আওয়ামী লীগের, তাদেরকে বাদ দিয়ে কি আর একটা সুন্দর বাংলাদেশ হতে পারে? বিএনপি স্পষ্টভাবে বলছে, মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করছে। অন দি আদার হ্যান্ড সরকার কিন্তু আরো কঠোর হচ্ছে। কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে হাসিনার বিচারের রায় হওয়ার আগে তাকে ফেরত চাওয়া হবে না।
রায় হোক তারপরে ফেরত চাওয়া হবে। কিন্তু আমরা বলেছিলাম যে না, এটা উচিত না, হাসিনাকে এখনই ফেরত আনার চেষ্টা করা উচিত। আর এই ইন্টারপোর্টের কাছে রেড নোটিশ দাবি করা অমুক্তম, এগুলো ভুয়া, এতে কিছু আসে যায় না। বরং এক্সট্রাডিশন ট্রিটির আলোকে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনা যায় সেই বিষয়ে সরকারকে তৎপরতা চালাতে হবে। কিন্তু সে বিষয়ে যথেষ্ট তৎপরতা চালায়নি এবং ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে রায় হওয়ার আগে চাইব না। কিন্তু না, এবার কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ডক্টর ইউনূস সরকার। দর্শক, আপনারা এটা জেনে গিয়েছেন যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে। যদিও ভারত এখন পর্যন্ত রেসপন্স করেনি, ভারত যদি টাইমলি রেসপন্স না করে তাহলে আবার তাদেরকে তাকিদ দেওয়া হবে যে আপনারা রেসপন্স করেন, একটা কিছু রিপ্লাই দিতে হবে। দর্শক, কেন ডক্টর ইউনূস বলেছিলেন যে চাইবে না হাসিনাকে এত তাড়াতাড়ি রায় হওয়ার আগ পর্যন্ত, কিন্তু দ্রুতই চাইলেন? কারণ কি? এর কারণ হচ্ছে হাসিনা বাড়াবাড়ি। এই যে দেখেন যে হাসিনা নিয়মিত ফোনালাপ ফাঁস করে, হুমকি টামকি দেয়, আবার সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিল, ইউকেতে বক্তব্য দিয়েছে, ইউএসএ বক্তব্য দিয়েছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলে সম্বোধন করা হয়েছে, নানান কিছু। এই যে বাড়াবাড়িমূলক কাজ, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলে গিয়েছেন যে এটা তাদের সমর্থনে, এটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে, কিন্তু তারপরও করছে। অর্থাৎ শেখ হাসিনাকে থামাতে, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাওয়াটা এটা বাংলাদেশের জন্য জরুরি। এই জন্য আমি মনে করি এই যে দিল্লিকে চিঠি দিয়েছে হাসিনাকে ফেরত চেয়ে, যদি হাসিনা ফোনালাপ ফাঁস করার রাজনীতি না করতো এবং এই ইউকেতে ইউএসএ বক্তব্য না দিত, চুপচাপ থাকতো, তাহলে ফেরত চাইতো না। এবং আমি মনে করি ভারতও বিব্রত। কোনো কোনো ব্যাখ্যা এরকম উঠে আসছে যে বরং ভারত বাংলাদেশ সরকারকে তলে তলে বলেছে যে ভাই আপনারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠি দেন, তাহলে আমরা সেই চিঠি দেখিয়ে হাসিনাকে বলতে পারবো যে হাসিনা তুমি চুপচাপ বসে থাকো, তুমি ফোনে কথা বলো না, এসে ফোন আলাপ ফাস্টাজ বাদ দাও। এখন এই যে চিঠি, দিল্লির কাছে চিঠি দিয়ে হাসিনাকে ফেরত চাও, এটা হতে পারে যে শেখ হাসিনা মুখ বন্ধ করার একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু প্রকৃত অর্থে হাসিনাকে ফেরত দিল্লি দেবেন কথা আমরা আগেও বলেছি। তাহলে দিল্লির রাজনীতি থাকে না, বা দিক বা না দিক সেটা ভিন্ন জিনিস। তাহলে এই যে দিল্লির কাছে বাংলাদেশ সরকারের চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, এটা হাসিনার মুখ বন্ধ করার একটা চেষ্টা, এবং এটা তলে তলে ভারত এই বুদ্ধি বাংলাদেশকে দিয়ে থাকতে পারে, হতে পারে, অসম্ভব নয়। তো দর্শক, এরপরও যদি হাসিনা চালাকি করে, ভিডিও কনফারেন্সে কথা বলতে চায় কিংবা আবার অডিও রেকর্ড এগুলো ফাঁস করে, তখনই এই চিঠি নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আসলে বাস্তব কথা হচ্ছে ভারত এখন শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা। ভারতও চেয়েছিল, হাসিনা নিজেও চেয়েছিল অন্য কোনো দেশে থাকতে, তাহলে ভারতের জন্য ষড়যন্ত্র করতে সুবিধা হতো। কিন্তু হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করতে গেলে তো সব ধরা পড়ে, বাংলাদেশের জনগণ খেপে যায়। এই জন্য ভারত তো চেয়েছিল মূলত হাসিনাকে অন্য কোথাও রাখতে, কিন্তু আসলে অন্য কোথাও তো জায়গা পায় না, দিবি কিভাবে? এই যে মাঝখানে কথা ছিল যে না ভারতে থাকবে না আরব আমিরাত বা সৌদি আরব, কোথাও জায়গা পায় না। আরব আমিরাত তো চেষ্টা করেছিল, কিন্তু আরব আমিরাত এলাও করেনি। জায়গা পেলে ঠিকই অন্য কোনো দেশে যেত, ভারতে থাকতো না। ইউরোপে তো সুযোগ পাইনি। কি নির্মম পরিহাস ভাগ্যের যে কোথাও জায়গা পায় না। এখন ভারত প্রচন্ড বিব্রত। অতএব এই যে দিল্লির কাছে চিঠি দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো হাসিনা মুখ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি। তবে ফিরিয়ে দেওয়া বা না দেওয়া এটা ইটস ভেরি